একদম তাড়িয়ে দেওয়া উচিত, 14 তলায় গিয়ে যাতে পদত্যাগপত্র পাঠায়। আমি বলবো যদি সত্যি 27 তারিখ নবান্ন অভিযান হয়, ছাত্র সমাজ করে, 26 তারিখের মধ্যে পদত্যাগ করুন, যাতে গুলি না চালাতে হয়, তৃণমূলের মধ্যে যাতে না চালাতে হয়। দেখুন, 2 সপ্তাহ আগে ঘটে যাওয়া রাজ্যে একটা মর্মান্তিক ঘটনা, এবং সেইটা একটু কল্পনা করে দেখুন, সেই ঘটনা নিয়ে 2 সপ্তাহ ধরে গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষে আন্দোলন চলছে। আন্দোলন কিন্তু স্তব্ধ হয়ে যাওয়ার কোনো রকমেরই নামগন্ধ তো ছেড়েই দিন, আন্দোলন উত্তরোত্তর গতিপ্রাপ্তি হচ্ছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আন্দোলনটা মূলত শুরু হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, এই 3টি শব্দকে কেন্দ্র করে আস্তে আস্তে আপনারা যদি খেয়াল করে দেখেন, আন্দোলনের গতিমুখটা ঘুরে গিয়ে এখন উই ওয়ান্ট জাস্টিসের পাশাপাশি এটাও বলা হচ্ছে উই ওয়ান্ট স্টেপ ডাউন, অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আন্দোলনের গতিমুখ কিন্তু এদিকেই ঘুরে যাচ্ছে। দেখুন, যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী বা প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিজেপি বা সিপিএম কিংবা কংগ্রেস, ততদিন পর্যন্ত কিন্তু এই বিষয়টিকে আমি অন্তত সেইভাবে গুরুত্ব দিতে চাইনি। কিন্তু আপনাদের আজকে যে প্রথম ভিডিওটা দেখিয়ে শুরু করব, সেটা হচ্ছে আরজি করের কর্তব্যরত ডাক্তাররা এবং তাদের সঙ্গে আরো তাদের বেশ কিছু বন্ধু ডাক্তাররা মিলে গিয়ে যে আওয়াজ তুলছে, সেটা এতদিন পর্যন্ত উই ওয়ান্ট জাস্টিসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন গিয়ে কার্যত প্রশাসনকেই তারা কাঠগড়ায় তুলে দিয়েছে। কি স্লোগান তারা তুলছেন? তারা বলছেন, ধর্ষক তোমার কে হয়, শাসক তুমি জবাব দাও। আসুন আপনাদের শোনাই, এবং এটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আন্দোলনের গতিমুখ ঘটনা ঘটে যাওয়ার পর আস্তে আস্তে সেটা সীমিত হয়ে যায়। এই ঘটনাটা একেবারেই সম্পূর্ণ বিপরীত, যেখানে যত বেশি দিন পেরুচ্ছে আন্দোলনের তীব্রতা তত বেশি করে বাড়ছে, এবং নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে দেবো। তার আগে আপনাদের সকলকে আরো একবার সিম্পল অ্যাজ এবিসির পর্দায় স্বাগত জানিয়ে প্রথম যে ভিডিওটা শোনাবো, সেটা হচ্ছে ডাক্তারদের যে বিক্ষোভ বা আন্দোলন, সেখান থেকেও উঠছে একটা দাবি, ধর্ষক তোমার কে হয়, প্রশাসন তুমি জবাব দাও। এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই আন্দোলনের। শুনুন সেই অংশটি। শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, আজ পাড়ায় পাড়ায় একই স্বর, আজ পাড়ায় পাড়ায় একই স্বর। শুনলেন বন্ধুরা, আপনারা গোটা পশ্চিমবঙ্গের এমনকি গোটা ভারতবর্ষের এমন একটা আন্দোলন নাম বলতে পারবেন যেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে? ঘটনা ঘটে যাওয়ার পর আন্দোলন কমে যাওয়ার বদলে আন্দোলন বেড়েই চলেছে। যে যে ক্ষেত্রে এমন কাণ্ডটি ঘটেছে, মোটামুটি সেই সমস্ত ক্ষেত্রে প্রশাসনের তৎক্ষণাৎ বদল কিংবা পরবর্তী ইলেকশনের মধ্যে কিন্তু বদল ঘটে গিয়েছে, তার সাক্ষী আমি আপনি সকলেই রয়েছেন। তাই নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা নির্মম ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া আন্দোলনকে কিছুতেই দমাতে পারছে না রাজ্যের শাসক দল। এবং সবথেকে লক্ষণীয়, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলতে ভালোবাসেন, তিনি কার্যত একেবারে চুপচাপ রয়ে গিয়েছেন। একটি টুফো শব্দ তার মুখ থেকে শোনা যাচ্ছে না। বিশেষ করে যেদিন তিনি জাস্টিস চেয়ে রাস্তায় নামলেন, মানুষ আরো বেশি করে বোধহয় ক্ষিপ্র হয়ে গেল, এবং সেই দিন থেকেই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিটা আরো জোরালো হয়ে গেল, যেদিন তিনি জাস্টিস চেয়ে রাস্তায় নেমেছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত স্তব্ধ করে দিয়েছে এই আন্দোলনকারীরা। এবং আপনাদের দেখাতে চাইবো যে 27 তারিখ নবান্ন অভিযানের ডাক এসেছে, কেউ কেউ সোমবারও বলছেন। একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, এবং সমস্ত পরিবারের থেকে একজন করে যেন সেই নবান্ন অভিযানের ডাকে অংশগ্রহণ করেন, এমনটা দাবি জানানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের জন্য। যে পদত্যাগের দাবিতে কার্যত এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গবাসী রাস্তায় নেমে পড়েছেন, সেই পদত্যাগের সময়সীমাও বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। বললেন যে সোমবারের মধ্যে আপনার সময় রয়েছে, 26 তারিখের মধ্যে আপনি পদত্যাগ করুন, আর যদি পদত্যাগ না করেন তাহলে গুলি চলবে।
এই যে বার্তা দিলেন, কেন তিনি বললেন তা নিয়ে প্রচুর ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গুলি চলার কথা কেন তিনি বললেন, গুলি কে চালাবে, প্রশাসনের তরফ থেকে গুলি চালানোর কথা তিনি বললেন নাকি দুষ্কৃতীদের গুলি চালানোর কথা বললেন, এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু কোনো ধোঁয়াশা আমি আপনাদের সামনে রাখতে চাই না। বিরোধী দলনেতা এক্স্যাক্টলি কি বলেছিলেন সেটা আপনাদের শোনাবো। তিনি বলেছিলেন যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেটা আমরা শুনেছি, আমি তো সেটাতে অংশগ্রহণ একেবারেই করছি, এবং দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কি বলেছিলেন শুনুন। ওই একদম তাড়িয়ে দেওয়া উচিত, 14 তলায় গিয়ে যাতে পদত্যাগপত্র পাঠায়। আমি বলবো যদি সত্যি 27 তারিখ নবান্ন অভিযান হয়, ছাত্র সমাজ করে, 26 তারিখের মধ্যে পদত্যাগ করুন, যাতে গুলি না চালাতে হয়, তৃণমূলের মধ্যে গুলি যাতে না চালাতে হয়। আমি আপনাকে বলছি, এত অ্যাগ্রিভনেস আছে বেঙ্গলে। আপনারা ওই দিনের রাত দেখেছেন, ওই দিনের রাত দেখেছেন। আমি আপনাকে বলছি মানুষ ফুটছে। এবং আবার বলি, আইন বেআইনি এসব কথা নয়, আইন তৈরি হয় জনগণের জন্য। তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে দেব, পাল্টে দেব, জনগণ যদি মনে করে এটাই ঠিক, সেটাই ঠিক, সেখানে আইন কোনো কাজ করে না। এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। শুনলেন বন্ধুরা, আপনাদের হয়তো অনেকেরই ভালো লেগেছে এই বক্তব্যটা শুনে। বিশেষ করে যারা এই অপশাসন থেকে মুক্তি পেতে চাইছেন তাদের জন্য কোথাও একটা আশার আলো, যে আরো একটা যেন এই অভয়া বা তিলোত্তমার ঘটনা যেন না ঘটে। পাশাপাশি শুধু এই একটা দুটো ঘটনা নয়, গোটা রাজ্যকে যে অবস্থায় নিয়ে গিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, এইটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। উদাহরণ হিসাবে আপনাদের সামনে আরো একটা ঘটনা তুলে ধরবো। আপনারা আগেও আমি বলেছি যে দেখুন, পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর ধর্ষণের মতো ঘটনা ঘটে, যে ঘটনাগুলো একেবারেই ধামাচাপা পড়ে যায়। আপনি সকলেই নীরব হয়ে থাকি। হয়তো কোথাও গিয়ে আপনাদের সামনে একটা তথ্য আমি তুলে ধরি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে, কিন্তু কোথাও কি দেখেছেন এই ধরনের একটা বড় আন্দোলন? কিন্তু মানুষের মনের মধ্যে না ওই ঘটনাগুলো জমতে 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 একটা পাহাড়ের মতো বুকে বসে গিয়েছে বেদনা, যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে মানুষ রাস্তায় নেমেছে। এই যে তিলোত্তমা কাণ্ড নিয়ে যখন এত কিছু ঘটে যাচ্ছে, তার মধ্যেও কিন্তু একাধিক গোটা রাজ্য জুড়ে এইভাবে মহিলাদের ওপর অত্যাচার, নির্যাতন এবং খুনের মতো ঘটনা আসছে। এবার সেটা আমি বলতে পারবো না সেখানে খুনের আগে ধর্ষণ হয়েছিল কিনা, নারী নির্যাতন হয়েছিল কিনা, কারণ এই সমস্ত তথ্য ছাড়া বললেও আবার পুলিশ গিয়ে ডেকে ফেলবে। তো অনেক জায়গায় শুনছি তাদের উপর এইরকম শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণ হয়েছে, কেউ বলছে হয়নি, বলতে পারবো না। কিন্তু অন্তত এটা দেখেছি একাধিক ক্ষেত্রে, বর্ধমান থেকে শুরু করে গতকালও দেখলাম যে আনন্দপুরের, অনেকে বলছেন বাইপাসের আনন্দপুর, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, যে আনন্দপুরে আরো একটা মহিলাকে একেবারেই রক্তাক্ত অবস্থায়, মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। অনেকেই বলছেন তার সঙ্গেও এই একই কাণ্ড ঘটেছে। আপনারা দেখেছেন কোনো সংবাদ মাধ্যম এটিকে নিয়ে একেবারেই উত্তাল হয়ে গিয়েছে, কিংবা এই খবরটিকে বিরাট বড় বড় করে আনন্দবাজার পত্রিকা সহ বাকি গদি মিডিয়াগুলো চেপেছে? দেখেছেন? কোনোদিন কিন্তু ছাপবে না। সেই জন্যই আমাদের ভরসা হচ্ছে, যেহেতু একটা আরজিকরকে কেন্দ্র করে, একটা ভয়ঙ্কর ঘটনাকে কেন্দ্র করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অপশাসন চাওয়া হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্রই এই আরজিকরকে কেন্দ্র করে নয়। প্রত্যেকটি ধর্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তাদের প্রশাসনের ভূমিকার এটা প্রতিবাদ। আসুন আপনাদের দেখাই। দেখতেই পাচ্ছেন আপনারা আনন্দপুরে যে ঘটনাটি ঘটেছে, একটা মহিলাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে, তার সঙ্গেও অনেকেই বলছেন এই একই কাণ্ড ঘটেছে। কিন্তু দেখুন, কোনো মিডিয়া হাইলাইট নেই। সেই কারণেই বলছি, এই আরজিকর চাপা পড়ে গেলে এইরকম হাজারো হাজারো বছরে ঘটে যাবে, কিন্তু কোথাও সেই অর্থে কেউ মুখ ফুটে বলবে না বা আন্দোলন দানা বাঁধবে না। সেই কারণেই সকলেই এই ঘটনাটিকে নিয়ে কেউ হাতছাড়া করতে দিচ্ছেন না। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি প্রশাসনে রেখে দেওয়া যায়, তাহলে নিশ্চিতভাবে কামদুনির দোষীরা যেভাবে শাস্তি পেয়ে গিয়েছিল, প্রত্যেকটি ধর্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তারা নিশ্চিন্ত। আর যারা অত্যাচারিত, তারা কিন্তু যথেষ্টই উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসনকালে। এই কারণেই আপনারা দেখেছেন যে প্রত্যেকটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন। এই যে এত বড় আন্দোলন, আপনাদের সামনে প্রথমেই আমি বললাম যে এমন কোনো আন্দোলন খুবই কম হয় যে আন্দোলনগুলো যত দিন যায় আন্দোলনের গতিমাত্রা তত বৃদ্ধি পায়।
অ্যাকচুয়ালি আন্দোলনের নিয়মটা হচ্ছে সম্পূর্ণ উল্টো, যত দিন যায় আন্দোলন তত সীমিত হয়, এটাই আন্দোলনের প্রকৃতি বা নেচার। কিন্তু কিছু কিছু আন্দোলন থাকে যেগুলোকে ঐতিহাসিক আন্দোলন বলা হয়, যেগুলো ইতিহাসের পাতায় ঠাঁই পায়, সেই আন্দোলনগুলো কিন্তু যত দিন যায় সেগুলো কমে যায় না, সেগুলো বাড়তে থাকে। এই আরজি করের আন্দোলন কিন্তু তেমনই একটা আন্দোলন, মুখ্যমন্ত্রীর অপশাসনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের রুখে দাঁড়ানোর আন্দোলন। এইখানে আপনাদের সামনে এটাও অবশ্যই আমি বলবো আমার আপনার এক্সপিরিয়েন্স থেকে, যে এই এত বড় আন্দোলন, মানুষের চিৎকার, এই রাজ্য প্রশাসনের কোণঠাসা অবস্থায় চলে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা সবকিছু ভেঙে দিতে পারে, সবকিছু আবার নর্মালাইজ করে দিতে পারে একটা ঘটনা। কোন সেই ঘটনা বলুন তো আপনারা? কোন সেই ঘটনা সব এই আন্দোলনকে থামিয়ে দিতে পারে, এই আন্দোলনের গতিমুখকে ঘুরিয়ে দিতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে যে আওয়াজ উঠছে সেটা থেমে যেতে পারে? কোন সেই ঘটনা বলতে পারবেন? আমি বলছি, আপনারা হয়তো অনেকেই গেস করেছেন, সেটা হচ্ছে সিবিআই এর অপদার্থতা। এই এত কিছু করার পর যখন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সকলেই সিবিআই এর উপর আস্থা রেখেছেন, ডাক্তাররা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ যখন বাধ্য হয়ে, যেহেতু সিবিআই এর উপরে আর কেউ নেই তাই সিবিআই এর উপরে আমরা ভরসা রেখেছি, তখন সিবিআই এতদিন ধরে একটা তদন্ত করার পরেও একজন আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি কোনো মিনিংফুল তারা কতটা তদন্ত এগিয়েছেন, হতেই পারে, আমরা আশা রাখছি তারা তদন্তে কিছু প্রোগ্রেস করেছে, কিন্তু যে আন্দোলন গোটা ভারতবর্ষ বিশ্বে ছড়িয়ে গিয়েছে সেখানে কেন অন্তত কিছুটা আপডেট দেওয়ার চেষ্টা করবে না সিবিআই? সেইটা একটা যেমন বড় প্রশ্ন, তেমনি আমরা দেখতে পাচ্ছি যে কোনো আরো একজন দ্বিতীয় ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। আর এই সিবিআই কিভাবে তদন্ত করে সেটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা সকলেই কিন্তু জানি। বিজেপির তরফ থেকে অবশ্যই বলা হচ্ছে, এবং যেটি নিশ্চিতভাবে তার মধ্যে গুরুত্ব রয়েছে, যেটা সত্যিও, যে সিবিআই যে সমস্ত তদন্তগুলো পশ্চিমবঙ্গ থেকে পায় সেই তদন্তগুলো আগে রাজ্য পুলিশ তদন্ত করে প্রমাণ লোপাট করে দেয়। সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসে যখন তদন্ত করে তখন তারা আর বিশেষ কোনো ক্লু পায় না। তার কারণ যারা প্রমাণগুলো লোপাট করিয়েছেন তারা কোনো অজ্ঞ লোক নন, তারা একেবারেই বিশেষজ্ঞ, তারাও একে একে বিশেষজ্ঞ লোক, তারাও কিন্তু এই প্রমাণগুলো লোপাট করে দেন, বিজেপির অভিযোগের কথা আমি বলছি। সেই কারণে সিবিআই তদন্ত এসে আর কিছু খুঁজে পায় না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি এতটাই অপদার্থ সিবিআই হয় তাহলে নিশ্চিতভাবে তাদের প্রেস স্টেটমেন্ট করে বলা উচিত যে এই জিনিসগুলোকে ইরেজ করা হয়েছে, এই জিনিসগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, এই জিনিসের উপর ট্যাম্পার করা হয়েছে। এই তথ্যগুলো মানুষের সামনে জানানো উচিত, অন্তত কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জানানো উচিত যে কোন কোন জায়গায় ট্যাম্পারিং হয়েছে বলে তারা মনে করছেন, এই ট্যাম্পারিং এর সঙ্গে তারা কারা যুক্ত, কোন প্রশাসনের লোক যুক্ত বলে তারা মনে করছেন। তাহলে এই তথ্যগুলো তারা নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে দেওয়া উচিত। তা না হলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কি বার্তা যাবে? যে সিবিআই তারা তদন্ত তো করতেই পারলো না, যেমন প্রত্যেকটা তদন্ত 2 বছর 4 বছর 10 বছর লাগিয়ে দিয়ে এমন সময় তারা তদন্তর ফল প্রকাশ করে যে সময় মানুষের আর ইন্টারেস্ট থাকে না। বলুন না, এই আরজি কর নিয়ে যদি এই ঘটনার রেস যদি 10 বছর পরে গিয়ে তার দোষীদের শাস্তি হয়, সেখানে মানুষ এই ঘটনার রেস ভুলে যাবে। মানুষের এই আজকের যে চাহিদা সেটা মনেই থাকবে না, মনে যেটা থাকবে যে সিবিআই অযোগ্য, এটাই শুধু মানুষের মনে থাকবে। এবং আরো কি ঘটতে পারে যেটা আপনাদের বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত আক্রমণ, এত মানুষের রাস্তায় নামা পুরোটাই ব্যর্থ হয়ে যাবে, পুরো আন্দোলনের গতিমুখটা সিবিআই এর দিকে ঘুরে যেতে পারে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সিবিআই এর দিকে আঙুল তুলতে শুরু করে দিয়েছেন। তারা ঘন্টার হিসাবে বলছেন যে 45 ঘন্টা হয়ে গেল বা 72 ঘন্টা হয়ে গেল সিবিআই ব্যর্থ, এইরকম ঘন্টা ধরে তারা কার্যত প্রচারে নামছেন। সেখানে সিবিআই যদি সত্যি তারা কোনো ব্রেক থ্রু দিতে না পারে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সুবিধা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যেভাবে কোণঠাসা হয়ে গিয়েছেন, সিবিআই এর এই অদক্ষতা আরো একবার তাকে কিন্তু সদর্পে তাকে আরো একবার পুনর্জায়গায় অভিষিক্তা করতে পারে। সেটা হচ্ছে আমাদের কিন্তু এই অযোগ্য সিবিআই তাদের তদন্তর গতি প্রকৃতি যদি এরকম হয়। তাই আপনাদের বললাম, আশান্বিত আমরা হচ্ছি, নবান্ন অভিযান কি হয় সেটা আমরা দেখব। কিন্তু এই অযোগ্য সিবিআই তারা যদি এইভাবে তদন্ত করতে থাকে তাহলে একদিন এই রাজনীতির বলটা, যেটা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গিয়েছে বলে মনে হচ্ছে,
সেই দিন দেখবেন এই অদক্ষ সিবিআই এর জন্য তখন মনে হবে যে রাজনৈতিক বলটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, তখন রাজনৈতিক বলটা সিবিআই এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয়ে যাবে, যার অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই জায়গাটা খেয়াল করতে হবে এবং আমাদের খেয়াল করার কিছু নেই। সিবিআই যদি এত অযোগ্য হয়, কেন্দ্রীয় সরকার তারা যদি এইরকম একটা অপদার্থ সিবিআই কে পুষে রাখেন, তাহলে আমাদের দেশের আর যা হাল হওয়ার তেমনই হবে। তবে সর্বশেষে যেটা বক্তব্যটা বলে আপনাদের শেষ করব বা শুনিয়ে শেষ করব, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য বলেছেন, লম্বা একটা বক্তব্য তার এই নবান্ন অভিযান সম্পর্কে। সেই অভিযান সম্পর্কে তার কি বক্তব্য, আপনারা যারা ইন্টারেস্টেড তারা পুরোটা শুনুন তিনি কি বলতে চেয়েছেন। আর বাকিরা যারা মনে করছেন যে নবান্ন অভিযান করাটা জরুরি, কে কে মনে করছেন যে আমাদের সকলের পার্টিসিপেট করা উচিত, আজকের বক্সে অন্তত আপনারা লিখে জানাতে পারেন। শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য, এটা দিয়ে শেষ করব পর্ব।